হ্যালো স্টুডেন্টস, আজ আমি ক্লাস 10-এর আলো চ্যাপ্টারটি পড়াবো তোমাদের অনলাইনে। তোমাদের যদি পড়ানো ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে। এই অবস্থায় আমাদের কারোরই স্কুল যাওয়া সম্ভব নয়, না স্টুডেন্ট না টিচার। তো তোমরা বাড়িতে বসেই যাতে চ্যাপ্টারটি অনুধাবন করতে পারো তাই আমার এই প্রয়াস। চলো আমরা চ্যাপ্টারটি শুরু করি। আলো চ্যাপ্টার আমাদের এর আগে আমরা জেনে এসেছি প্রতিফলন সম্বন্ধে, এবং সেই প্রতিফলন সংক্রান্তই গোলীয় দর্পণে আলোর প্রতিফলনের ফলে কীরূপ আমরা চিত্র পাই এবং প্রতিফলন কিভাবে ঘটে থাকে তা আমরা আলোচনা করব। তো দর্পণ বলতে আমরা এখানে দুই প্রকারের দর্পণ। দর্পণ মানে কি, আমরা নিজেরা যেটাকে বলে থাকি আয়না, ব্যবহারিক জীবনে আমরা যেটাকে আয়না বলি সেটাই দর্পণ। দর্পণ কয় প্রকারের? দুই প্রকারের, উত্তল দর্পণ আর দুই অবতল দর্পণ। উত্তল দর্পণ কেমন দেখতে হবে দেখো, আমি একে দেখাচ্ছি এখানে। এটা আমাদের দর্পণের দিক, এটা উত্তল, এটা উত্তল দর্পণ, আর এটা হলো আমার অবতল দর্পণ। আমি যদি একটি বাটি নিই, বাটির ভিতরকার অংশকে বলা হবে কি? অবতল দর্পণ। বাটির ভিতর দিকের অংশকে বলা হবে অবতল দর্পণ, এবং উপরের দিকের অংশটি হলো উত্তল দর্পণ। ভিতরের দিকের অংশটি হবে অবতল দর্পণ, উপরের দিকেরটি হবে উত্তল দর্পণ। দর্পণ সংক্রান্ত কয়েকটি কথা আমরা জানব। 1 নম্বর, আমরা যে দর্পণটি এঁকেছি উত্তল কি অবতল, প্রত্যেকটি দেখো একটি গোলীয় তলের অংশ, প্রত্যেকটি একটি গোলীয় তলের অংশ। দর্পণটি যে গোলকের অংশ তার বিন্দুকে বলা হবে কি? মেরু। যে গোলকের অংশ তাকে বলা হবে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র, এটা কি? বক্রতা কেন্দ্র। আমি যে দর্পণটি এঁকেছি এই দর্পণের মধ্যবিন্দুকে বলা হবে কি? মেরু। দর্পণের মধ্যবিন্দুকে বলা হবে মেরু। বক্রতা কেন্দ্র থেকে যে কোনো ব্যাসার্ধ দর্পণের সাথে আমরা যুক্ত করি না কেন তাকে বলা হবে কি? বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ, এটা কি? বক্রতা ব্যাসার্ধ। বক্রতা কেন্দ্র এবং মেরুকে আমি যদি যোগ করি, বক্রতা কেন্দ্র এবং মেরুকে যোগ করলে আমরা পাবো কি? প্রধান অক্ষ। প্রধান অক্ষ। বক্রতা কেন্দ্র এবং মেরুকে যদি আমি যোগ করি পাবো প্রধান অক্ষ। তাহলে আমরা পেলাম মেরু, বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ। কোন কোন দর্পণ? উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। এরপরে আমাদের যেটা জানবো সেটা হলো ফোকাস। ফোকাস কি? ফোকাস, আমি যে কোনো একটি দর্পণ নিলাম, ধরলাম আমি একটি অবতল দর্পণ নিলাম। এই অবতল দর্পণের আমি প্রধান অক্ষ অঙ্কন করলাম, প্রধান অক্ষ আমি আঁকলাম।
প্রধান অক্ষের সমান্তরালভাবে আলোকরশ্মি এসে পড়ল। প্রধান অক্ষের সমান্তরাল এসে আলোকরশ্মি পড়ল। আলোকরশ্মি প্রতিফলিত হবার পর যে বিন্দু দিয়ে প্রধান অক্ষকে ছেদ করবে, যে বিন্দু দিয়ে প্রধান অক্ষকে ছেদ করবে সেটি হলো আমাদের কি ফোকাস, ফোকাস বিন্দু বা ফোকাস। সমান্তরাল আলোকরশ্মি কার সমান্তরাল? প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তাকে বলা হবে ফোকাস। আর মেরু থেকে এই ফোকাসের যে দূরত্ব তাকে বলা হবে কি ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব। এরপরে আমরা যাব ফোকাস দূরত্ব এবং দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ মানে কি না, গোলকটি, এই দর্পণটি যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলা হয় কি বক্রতা কেন্দ্র। সেই বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যবর্তী, বক্রতা কেন্দ্র এবং ফোকাস তাদের মধ্যে সম্পর্কটি আমরা জানব। আমি যে কোনো একটি দর্পণের আগে ছবি এঁকে নিলাম। অবতল দর্পণ, সমান্তরাল আলোকরশ্মি এসে পড়ল, ফোকাসের মধ্য দিয়ে গেল, এটা ফোকাস। এটা আমি অবতল দর্পণের ক্ষেত্রে করছি, ভালো করে দেখো। অবতল দর্পণ, বক্রতা কেন্দ্র সি, বক্রতা কেন্দ্র সি। আমি দর্পণটির ফোকাস এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক বের করব। ফোকাস দৈর্ঘ্য ও বক্রতা ব্যাসার্ধের সম্পর্ক। আলোকরশ্মি, সমান্তরাল আলোকরশ্মি এসে পড়লো, পড়ে ফোকাসের মধ্য দিয়ে গেল। আমি নাম দিলাম এ। বি বিন্দুতে এসে পড়লো, সি দেওয়াই আছে আগে, তাই আমি দিলাম ডি। আপতন কোণ, প্রতিফলন কোণ, এই দুটো সমান। আলোকরশ্মি এসে বেরিয়ে গেল, এটা আমার আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। তাহলে দেখো এ বি সি, আমরা কি পাচ্ছি? কোণ এ বি সি সমান কোণ সিবিডি। সিবিডি এটা আলোর প্রতিফলনের নিয়ম অনুযায়ী, আলোর প্রতিফলনের নিয়ম অনুযায়ী। এইবার আমার এ বি এবং এফ সি, আমি একটা নাম দিয়ে দিলাম, ও মেরুর নাম দিলাম। এ বি এবং ও সি যেহেতু সমান্তরাল, এ বি এবং ও সি যেহেতু সমান্তরাল, আমরা তাই লিখতে পারি কি, দেখো বি সি ওদের ছেদক, বি সি ওদের ছেদক। তাহলে এই কোণ আর এই কোণ পরস্পরের একান্তর কোণ। এ বি সি, কোণ এ বি সি সমান কোণ বি সি এফ, বি সি এফ। এটা হলো প্রতিফলনের নিয়ম অনুযায়ী, এটা হলো একান্তর কোণের নিয়ম অনুযায়ী। সমান্তরাল সরলরেখা, তাদের ছেদক আছে, পরস্পর বিপরীত কোণ হলো একান্তর কোণ।
আমাদের তাহলে এবিসি সমান সিবিডি আর কোণ এবিসি সমান বিসিএফ হয়েছে। তাহলে আমরা কি পাচ্ছি, এবিসি যদি সমান হয় তাহলে আমরা দুটো ক্ষেত্রে থেকেই পাচ্ছি কোণ সিবিডি সমান কোণ বিসিএফ। এই দুটোকে যদি একত্রে করি আমরা পাচ্ছি দেখো কোণ সিবিডি সমান কোণ বিসিএফ। তাহলে ত্রিভুজ বিসিএফ এর ক্ষেত্রে দেখো এই কোণ সমান এই কোণ হচ্ছে। তাহলে অতএব ত্রিভুজ বিসিএফ থেকে আমরা কি পাবো, বিএফ সরলরেখা সমান এফসি সরলরেখা, বিএফ সমান এফসি। একটা ত্রিভুজের ক্ষেত্রে আমি পেয়ে গেলাম বিএফ সমান এফসি। এবার আমি যদি বলি আমরা এটা কিসের ক্ষেত্রে অঙ্কন করলাম না, অবতল দর্পণের ক্ষেত্রে অঙ্কন করেছি, যেখানে উন্মেষ খুব ছোট, দর্পণের উন্মেষ খুব ছোট। সেই ক্ষেত্রে উন্মেষ যদি ছোট হয় আমরা কি লিখতে পারি না, ও বি সমান ও এফ। এখানে আমরা কি লিখতে পারি, উন্মেষ যদি ছোট হয় আমরা লিখতে পারি বিএফ সমান ও এফ, বিএফ সমান ও এফ। এটা যদি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি ও এফ সমান এফসি, ও এফ সমান এফসি, ও এফ সমান এফসি। আমরা কি পেলাম এক্ষেত্রে, তাহলে ও এফ সমান এফসি, অর্থাৎ ও এফ সমান এফসি মানে কি হচ্ছে দেখো, এফসি সমান আমরা লিখতে পারি ওসি বাই টু, অর্থাৎ অতএব ও এফ সমান আমরা দেখেছি ও এফ কি না ফোকাস দৈর্ঘ্য আমাদের, ওসি সমান হচ্ছে আর। অতএব আর সমান আমরা পেলাম 2f, মানে বক্রতা কেন্দ্রের থেকে মেরুর যে দূরত্ব অর্থাৎ আর, বক্রতা ব্যাসার্ধের সঙ্গে ফোকাসের সম্পর্ক আমরা কি পেলাম, বক্রতা কেন্দ্রের সাথে আমরা ফোকাসের কি সম্পর্ক পেলাম, বক্রতা ব্যাসার্ধ সমান 2 গুণিত ফোকাস দৈর্ঘ্য, এটা প্রুভ করলাম। আর সমান 2f, একইভাবে এটা আমি যেমন দেখালাম অবতল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রেও আমরা করতে পারি কিভাবে, ছবিটা এঁকে নিই। এটা প্রধান অক্ষ, আমাদের প্রধান অক্ষ। আলো এসে পড়লো, সমান্তরাল আলো এসে পড়লো, এসে ও প্রতিফলিত হলো। কোথা থেকে আমাদের মনে হবে আলোটা প্রতিফলিত হচ্ছে, এইখান থেকে, এর যে এফ, আলোক রশ্মি এসে পড়লো, এটা যাওয়ার কথা ছিল এদিকে। এবার এর যে ছেদক বিন্দু সে কোথায় যাচ্ছে, বক্রতা কেন্দ্রে, এটা আমাদের বক্রতা কেন্দ্র। আলোক রশ্মি এলো, প্রতিফলিত হলো, মনে হচ্ছে আমাদের এফ থেকে প্রতিফলিত হচ্ছে, এটা আমাদের ও মানে মেরু। এবার আমরা নাম দিয়ে দিলাম এ বি, এটার নাম দিলাম ডি, এই ক্ষেত্রে দেখো এটা আমাদের আপতন কোণ, এটা প্রতিফলন কোণ।
তাহলে দেখো আপতন কোণ মানে ABM আমি পাচ্ছি ABM সমান কোণ MBD। এটা প্রতিফলনের নিয়ম অনুযায়ী, এটা পেলাম প্রতিফলনের নিয়ম অনুযায়ী। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে সরলরেখা আছে AB সরলরেখা এবং OC সরলরেখা, এই দুটো সমান্তরাল সরলরেখা। আর এখানে আমি যখন এই সরলরেখাকে নিয়েছি আর এই সরলরেখাকে, এদের মধ্যে আমি পাবো একান্তর কোণ। কিভাবে? আমি ভালো করে এখানে খেয়াল করে দেখো, আমি এই যে কোণটা নিয়েছি এই দুটোর মধ্যে AB এবং MBD এটা পেলাম প্রতিফলনের নিয়ম অনুযায়ী। বিপ্রতীপ কোণটা আমি দেখাবো তোমাদেরকে। দেখো এই কোণ, আর এই কোণ, কোণ FBC সমান কোণ DBM। FBC সমান কোণ DBM হয়েছে। আর আমরা কি পেয়েছি না, AB এবং OC সরলরেখা আমাদের সমান্তরাল, তাই কোণ ABM সমান কোণ BCF। এটা গেল প্রতিফলনের নিয়ম অনুযায়ী, এটা বিপ্রতীপ কোণ, আর এটা একান্তর কোণের নিয়ম অনুযায়ী। তাহলে আমরা কি পাচ্ছি দেখো না, কোণ FBC সমান কোণ আমরা পাচ্ছি BCF। আমরা পেয়ে গেলাম কি FBC সমান কোণ BCF, মানে এই কোণ সমান এই কোণ। অর্থাৎ আমাদের যদি উত্তল দর্পণের উন্মেষ ছোট হয়, আমরা যদি ধরে নিই উন্মেষ যদি ক্ষুদ্র হয়, উন্মেষ ক্ষুদ্র হলে আমরা কি করতে পারি, বলতে পারি BF সমান OF। BF সমান OF। আমরা যেহেতু FBC সমান BCF পেয়েছি, তাহলে ত্রিভুজ থেকে কোন ত্রিভুজ না, কোন BCF ত্রিভুজ থেকে আমরা পেতে পারি কি পেতে পারি না, BF সমান FC। BF সমান FC। আবার আমরা এখানে পেয়েছি উন্মেষ ছোট হলে BF সমান OF। তাহলে আমরা কি লিখতে পারি, BF সমান OF আর BF সমান FC থেকে লিখতে পারি অতএব OF সমান FC। OF সমান FC, অর্থাৎ OF সমান FC 2 OF সমান কি লিখতে পারি, OC/2। অতএব F সমান কি পাচ্ছি আমি, R/2। ঠিক একইভাবে ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা ব্যাসার্ধের ক্ষেত্রেও আমরা যেটা লিখি অবতল দর্পণের ক্ষেত্রেও পেয়েছিলাম, R সমান 2 × F। R সমান 2 × F। বক্রতা ব্যাসার্ধ সমান 2 × ফোকাস দৈর্ঘ্য। বক্রতা ব্যাসার্ধ সমান 2 × ফোকাস দৈর্ঘ্য। দর্পণের ব্যবহার, গোলীয় দর্পণের ব্যবহার আমরা বিভিন্নভাবে করে থাকি। বিশেষ করে গাড়ির ক্ষেত্রে
আমাদের যে রিয়ার ভিউ মিরর, রিয়ার ভিউ মিররের ক্ষেত্রে আমরা কি দর্পণ ব্যবহার করে থাকি? রিয়ার ভিউ মিরর মানে যেটা চালকের কাছে থাকে, চালকের কাছে যে আয়নাটা থাকে সেটা হচ্ছে বলে রিয়ার ভিউ মিরর। এক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কোন দর্পণ? উত্তল দর্পণ। উত্তল দর্পণ কেননা আমাদেরকে দূরের জিনিস, দূরের ভিউটা, দূরের জিনিসগুলো আমাদেরকে চোখে ধরতে হয় যাতে একসাথে অনেকগুলো গাড়ি ছবি আমরা দেখতে পাই। সেক্ষেত্রে আমরা উত্তল দর্পণ ব্যবহার করে থাকি, কারণ এই ক্ষেত্রে আমাদের একটা বিস্তীর্ণ দৃষ্টিক্ষেত্রের প্রয়োজন হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, আমার বিভিন্ন জায়গা থেকে এসে আলোক রশ্মি আমার চোখে এসে পড়ে। এটা আমার যদি চোখ হয়, চোখে এসে পড়ছে, এই ক্ষেত্রটাকে বলা হয় কি? বিস্তীর্ণ দৃষ্টিক্ষেত্র। বিস্তীর্ণ দৃষ্টিক্ষেত্র। বিস্তীর্ণ দৃষ্টিক্ষেত্র, এতটা ক্ষেত্র জুড়ে ছবি এসে আমাদের চোখে এসে পড়ে। আর মোটর গাড়ির যে হেডলাইট, মোটর গাড়ির হেডলাইটে আমরা ব্যবহার করি কি? এক্ষেত্রে আমরা ব্যবহার করি অবতল দর্পণ। এক্ষেত্রে আমরা ব্যবহার করি অবতল দর্পণ। কিভাবে কাজ করে হেডলাইটে? কেন আমরা হেডলাইটে ব্যবহার করি? না, আমার যদি এটা অবতল দর্পণ হয়, এটা প্রধান অক্ষ, আমার এখানে যদি বাল্বটা থাকে, এটা আমার বাল্ব, আলোক রশ্মিগুলো গিয়ে পড়বে দর্পণে, আলোক রশ্মি গিয়ে পড়ছে দর্পণে, দর্পণে পড়ার পরে এরা প্রধান অক্ষের সমান্তরালে বহু দূর পর্যন্ত যেতে পারে, বহু দূর পর্যন্ত এরা যেতে পারে। তাই আমরা হেডলাইটে ব্যবহার করে থাকি কি? অবতল দর্পণ। অবতল দর্পণ। এবার আসবো আমি আলোর প্রতিসরণ। প্রতিসরণ আলোর প্রতিসরণের জন্য আমাদের মাধ্যমের দরকার হয় দুটো। প্রতিফলন আমরা যখন করেছিলাম তাতে মাধ্যম দরকার ছিল একটা, কিন্তু প্রতিসরণের জন্য আমার মাধ্যম প্রয়োজন দুটো, অবশ্যই দুটো বা তার বেশি, কিন্তু মাধ্যম অবশ্যই আমাদের লাগবে দুটো। এক্ষেত্রে আমরা দুটো যে মাধ্যম নেব ধরে নিতে পারি, একটা যদি লঘু হয় আরেকটি হবে আমাদের ঘন মাধ্যম। দুটো মাধ্যম নিলাম, লঘু মাধ্যম এবং ঘন মাধ্যম। এই লঘু মাধ্যম এবং ঘন মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি যখন যাবে তার প্রতিসরণ কিভাবে ঘটবে? এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। আলোক রশ্মি এসে পড়লো, এরপরে যদি ফিরে যেত ঘটনাটা হতো প্রতিফলন একটা মাধ্যমে, কিন্তু আমার প্রতিসরণ যখন ঘটবে তখন অভিলম্বের দিকে সরে আসবে, অভিলম্বের দিকে সরে আসবে। যাওয়ার কথা ছিল আলোক রশ্মির এই পথে, কিন্তু সে গেল কোন দিকে? এই পথে। এই ঘটনাটাকে বলা হবে কি? প্রতিসরণ। আবার এটা যদি আমি নিই ঘন মাধ্যম আর এটা লঘু মাধ্যম, আলোক রশ্মি পড়বে, যাওয়ার কথা তার এই পথে, কিন্তু সে গেল এই পথে। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোক রশ্মি এলে আলোক রশ্মি সরে আসবে অভিলম্বের দিকে, এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এলে আলোক রশ্মি সরে যাবে অভিলম্ব থেকে। এটা কেন হয়? প্রশ্ন আসতেই পারে যে কেন সরে আসছে বা কেন দূরে সরে যাচ্ছে আলোক রশ্মি।
কারণ বিভিন্ন মাধ্যমে আলোকের যে গতিবেগ, বিভিন্ন রঙের আলোকের যে গতিবেগ তাদের বিভিন্ন হয়। ঘন মাধ্যমে আলোর বিভিন্ন রঙের আলোর যে গতিবেগ, লঘু মাধ্যমে সেই গতিবেগ কিন্তু বদলে যায়। তাই আমাদের অভিলম্বের থেকে সরে যাওয়া বা অভিলম্বের দিকে সরে আসার ব্যাপারটি ঘটে থাকে। এই ক্ষেত্রে দুটো সূত্র আমরা জেনে থাকি। 1 নম্বর হচ্ছে কি না, আমার আলোক রশ্মি এসে যখন পড়ছে, মানে আপতিত রশ্মি, 1 নম্বর সূত্র কি না, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতিত রশ্মি এটি, প্রতিসৃত রশ্মি এটি, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। প্রথম সূত্র, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্রটি কি না, এটা আমার আপতন কোণ, এটা আমার প্রতিসরণ কোণ। আপতন কোণকে I দিয়ে প্রকাশ করছি, প্রতিসরণ কোণকে R দিয়ে। দ্বিতীয় সূত্রটি হচ্ছে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক। একে প্রকাশ করা হয় কি দ্বারা, মিউ দ্বারা প্রকাশ করে। সাইন I বাই সাইন R সমান মিউ। একে স্নেলের সূত্র বলা হয়, কেননা বিজ্ঞানী স্নেল এটা আবিষ্কার করেছিলেন, তাই একে স্নেলের সূত্র বলা হয়। সাইন I বাই সাইন R সমান মিউ। এই মিউ এর নাম হলো কি, প্রতিসরাঙ্ক। এর মিউ এর নাম কি হবে, প্রতিসরাঙ্ক। মিউ কার উপরে নির্ভর করবে, না মাধ্যমের প্রকৃতি আর কার উপরে, আলোর বর্ণের উপরে। মিউ নির্ভর করবে মাধ্যমের প্রকৃতি এবং আলোর বর্ণের উপরে। আচ্ছা, এটা গেল স্নেলের সূত্র আর প্রতিসরণের। আমরা তাহলে দুটো সূত্র সম্বন্ধে জেনে নিলাম। আর কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর যে প্রতিসরণ ঘটে সেই সংক্রান্ত আমরা ব্যাপার একটু আজকে জেনে নেব। আমরা যদি কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে দেখি, আলোক রশ্মি, কাঁচের স্ল্যাব, আলোক রশ্মি এসে পড়লো, প্রতিসৃত হলো। আলোক রশ্মির যাওয়ার কথা এই পথে, এটা আবার এই তলে অভিলম্ব। এটা আমাদের গ্লাস, এটা এয়ার, এটা বায়ু মাধ্যম, এটা গ্লাস মাধ্যম, এটা আবার বায়ু মাধ্যম। আলোক রশ্মি এসে পড়লো, এটা আমি ধরলাম O বিন্দু, এটা B বিন্দু। আলোক রশ্মি আসছে, এ পথ হয়ে এসে পড়লো O বিন্দুতে, এইখান থেকে গেল B বিন্দুতে, B থেকে গেল সিতে। এই কোণটার নাম দিলাম I1। এটা হলো প্রতিসৃত R1। আপতন কোণ, প্রথম আপতন কোণের নাম দিলাম I1, প্রথম প্রতিসরণ কোণের নাম দিলাম R1, এটার নাম দিলাম R2। এই ক্ষেত্রে আপতন কোণ আর এই ক্ষেত্রে প্রতিসৃত কোণ I2। আমরা এই ক্ষেত্রে যদি প্রতিসরণের কথা ভাবি, তাহলে স্নেলের সূত্র থেকে পাবো O বিন্দুতে আমরা কি পাচ্ছি দেখো, এ থেকে মানে বায়ু থেকে গ্লাস মাধ্যমে এসে পড়ছে। তাহলে এক্ষেত্রে আমরা
লিখতে পারি MUG, প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম, প্রথম মাধ্যম দ্বিতীয় মাধ্যম। MUG সমান আমরা কি পাবো, sin I1 বাই sin R1। শ্রেণীর সূত্র sin I1 বাই sin R1। এই ক্ষেত্রে যদি ধরি গ্লাস মাধ্যম থেকে যখন বায়ু মাধ্যমে এসে পৌঁছচ্ছে, সেক্ষেত্রে G mu A সমান sin R2 বাই sin I2। শ্রেণীর সূত্র থেকে আমরা জানি এই দুটো আমরা পেলাম। এবার আমরা জানি যে কি এই দুটো ক্ষেত্রে আমরা জানি আমরা লিখতে পারি A mu G সমান 1 বাই G mu A। এটা যদি আমরা লিখতে পারি তাহলে আমরা এই ক্ষেত্রে লিখতে পারি কি sin I1 বাই sin R1 সমান 1 বাই G mu A, sin R2 বাই sin I2, অর্থাৎ sin I1 বাই sin R1 সমান sin I2 বাই sin R2। এই তলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই তল আমি যদি নাম দিয়ে দিই এটা NNPQ, তাহলে দেখতে পাচ্ছি MN সরলরেখা এবং PQ সরলরেখা পরস্পরের সমান্তরাল, পরস্পরের সমান্তরাল। তাহলে আমরা এক্ষেত্রে কি লিখতে পারি, R1 সমান, যেহেতু এটা এদের ছেদক OB যেহেতু এদের ছেদক, MN এবং PQ সরলরেখার ছেদক হচ্ছে কি OB, তাহলে আমরা লিখতে পারি একান্তর কোণের নিয়ম অনুযায়ী R1 সমান R2, R1 সমান R2 লিখতে পারি। R1 সমান R2 যদি হয় আমরা এখান থেকে লিখতে পারি কি sin R1 সমান sin R2 হলে কি লিখব, sin I1 সমান sin I2, sin I1 সমান sin I2, অর্থাৎ I1 সমান I2, I1 সমান I2, I1 সমান যদি I2 হয় মানে এই কোণ আর এই কোণ যদি সমান হয় আমরা তাহলে দেখতে পাচ্ছি, এটা যদি নাম দিই G, AG সরলরেখা AG সমান্তরাল কি হবে BC, AG সমান্তরাল হচ্ছে BC সরলরেখা I1 আর I2 সমান্তরাল হওয়ার জন্য। তাই আমরা কি বলতে পারি না, কোনো আলোকরশ্মি যখন কাঁচের স্ল্যাবের উপর পড়ে এবং তারপরে যখন সে কাঁচের স্ল্যাব থেকে বেরিয়ে আসে, সেক্ষেত্রে আপতিত আলোকরশ্মি এবং প্রতিসৃত আলোকরশ্মি পরস্পরের সমান্তরাল হবে, এক্ষেত্রে দেখো কিছুটা পার্শ্ব সরণ ঘটেছে, কোন পরিমাণ GC পরিমাণ, এটাকে বলা হবে কি পার্শ্ব সরণ। একে বলা হলো কি পার্শ্ব সরণ। ব্যাস, আজ এ পর্যন্তই। পরের দিন আমি প্রিজম আর তার সাথে লেন্সটা পড়াবো। তোমরা অবশ্যই নিজেরা খাতাতে এইভাবে যেভাবে করালাম নিজেরা প্র্যাকটিস করো। সবাই ভালো থাকো।